সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 1,31,00,000 মানুষ কিন্তু ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছে এবং এই সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমি নুসরাত জাহান দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস। আর এই ডায়াবেটিস নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিয়েছে আমাদের সেই অতিথির সাথে। ডাক্তার মেজর খসরোজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। স্যার, যে আমাদের মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার প্রায় মোটামুটি একটা বড় অংশই অর্থাৎ 1,31,00,000 মানুষ ডায়াবেটিস জনিত সমস্যায় ভুগছে। এই যে সংখ্যাটার বৃদ্ধি পাচ্ছে বর্তমানে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এই সংখ্যাটা হলো নিট সংখ্যা। এছাড়াও আইজিটি আছে, যেটি আমরা জানি, অর্থাৎ খুব দ্রুত এটাকে ভালোভাবে চিকিৎসা না করলে পারে এটাও ডায়াবেটিকে রূপান্তরিত হয়ে যাবে এবং মেডিকেল পথে হেঁটে মনে হচ্ছে যে এটাকে থামানো খুব কঠিন হয়ে যাবে। 1, 2 হলো আমরা আইসবার্গের গল্প জানি। আইসবার্গের টিপটা দেখা যায়, নিচেরটাকে দেখা যায় না। বরফটা যখন ভাসতে থাকে তার হয়তো 8 ভাগের 1 ভাগ থাকে, 7 ভাগ 8 ভাগ দেখাই যায় না। আমরা যে সংখ্যাটি বলেছি এটা হচ্ছে ডায়াগনস্ট এবং ডাটা এন্ট্রি করা, আমাদের জানা। এছাড়া অনেকেই আছে যাদের কাছে এই চিকিৎসা ব্যবস্থা পৌঁছাতে পারেনি, অথবা ডায়াবেটিকের পরীক্ষাটা এখনো হয়নি, অথবা সে উপেক্ষা করেছে, পরবর্তীতে সে আসেনি। এই সংখ্যাটাও নিহাত কম না। তাহলে এগুলো যুক্ত করলে ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু সেটা নথিভুক্ত হয়নি। আর এই সব কিছু মিলিয়ে এই সংখ্যাটা আসলে আরো ভয়ঙ্কর রকম হয়ে যাবে, যেটা হয়তো 20 বছর আগে এতটা ছিল না। তাহলে ঘটনাটা কি ঘটলো? যেমন কোভিডের বেলা সুনির্দিষ্ট কোভিড একটা জীবাণু ছিল, সেই জীবাণুটা পৃথিবীতে ছিল না। জীবাণুটা এসছে, ইউরোপ আমেরিকাতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে, সেটি বাংলাদেশে আসছে, সুতরাং কোভিডের জন্য জীবাণুটা দায়ী, শেষ। তাহলে কিন্তু ডায়াবেটিক তো কোনো জীবাণু দ্বারা হয় না। তাহলে পরে এটা কি ঘটনাটা ঘটলো? এই সময়কালে আমাদের জীবনাচার, যেটাকে আমরা কম বেশি লাইফস্টাইল বলছি, এটার ব্যাপক পরিবর্তন এসছে। আমাদের বাবা বা দাদা বা এক জেনারেশন পূর্বে তারা কি করতেন? তারা প্রচুর হাঁটতেন। তারা যদি ছোট বাচ্চায় যখন ছিলেন তখন স্কুলে হেঁটে যেতেন। তারপর অফিস আদালতে এই 1 কিলো বা 2 কিলো অফিস, ওইটুকু উনি হাঁটতেন, বা অর্ধেকটা গণপরিবহন, বাকিটুকু বাড়ির কাছে, ওইটুকু হয়তো হেঁটে চলে যেতেন। আর এখন যেটা হয়েছে লাইফস্টাইলটার ভেতরে, আমি আগে এইটুকু শেষ করছি। লাইফস্টাইল মোটামুটি মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমনকি নিম্ন মধ্যবিত্ত বাড়ির কাছ থেকেই একটা পরিবহনে উঠে যান। তাহলে তার হাঁটা হলো না, পরিবহনে নেমে গেলেন, ওইখানে আবার কানেক্টিং পরিবহন থাকে, ওখানে উনি নেমে গেলেন। নেমে বসে আমাদের মোরাললেস 90% পপুলেশনের কাজ হচ্ছে ল্যাপটপ ভিত্তিক, অথবা ইন্টারনেট ভিত্তিক, অথবা কম্পিউটার ভিত্তিক। মানে অর্থাৎ উনি যে চেয়ারে বসলেন সেই চেয়ারে সকাল থেকে রাত পর্যন্ত উনি কাজ করেন। কাজ করার পরে ওই এক টেবিল থেকে সর্বোচ্চ হয়তো আরেক টেবিলে যান, বসকে ডাকাডাকি করেন বা ওর কথা শোনেন, এর বেশি ওনার কিছু হয় না। আবার কাজ শেষে উনি ওইভাবে আসেন, আবার বাসায় ফিরে যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি কায়িক পরিশ্রম এটা প্রায় শূন্যের কোঠায় চলে গেছে, মোটামুটি দাগা যদি বলি। এবার আসা যাক ফুড হ্যাবিটটা। আগে আমাদের বাবা চাচারা কী করতেন? 2 হলো যে ওনারা নিজের যে সবজি সেখান থেকে করতেন, ওই খেতে কাজ করতে করতে শশাটা খেয়ে ফেলতেন, কাজ করতে গাজরটা খেয়ে ফেলতেন, খেতে এটাই মাছ, নিজের পুকুরের মাছ খেতেন। এখন কি হয়েছে? তাদের কাছে কোল্ড ড্রিঙ্কস, ফান্টা, তো এই বার্গার, বিফ, এগুলি প্রায় তাদের দুঃস্বপ্ন ছিল। তারা এটা পছন্দ করতেন না, তাদের এক্সেসও ছিল না। রেস্টুরেন্টে খাওয়ার একটা ট্রেন্ড এখন আমাদের মধ্যে শুরু হয়েছে। মানে আমাদের একটা কালচারের অংশ। ঢাকা শহরে যেটা বাস্তবতা, সেটা হলো ঈদেই যদি আমরা চিন্তাটা করি, সেটা হলো যে আমার শিশু, আমার পরিবার, আমি নিয়ে বেড়াতে যাবোটা কোথায়? ঘুরে ফিরেই কারো বাসায় যাও, অথবা রেস্টুরেন্টে যাও। রেস্টুরেন্টে যাওয়াটা অনেকটা আমাদের প্রাইডের মতো পর্যায়ে চলে গেছে, অ্যারিস্টোক্রেসির পর্যায়ে চলে গেছে, বিলাসিতার পর্যায়ে চলে গেছে। এমন যেটা হয় যে পরিবার তুই কোন রেস্টুরেন্টে গেলি, ওইটা তারকা কয়টা, তো আমাকে যেতে হবে, তুই সপ্তাহে কবার গেছিস, আমাকে যেতে হবে। এবং তিক্ত সত্য কথা হলো যে আমরা অভিভাবকরাও ওই কুৎসিত প্রতিযোগিতার অংশ হয়ে যায়। ফলে চাই আর না চাই এই রেস্টুরেন্টে ফ্রিকোয়েন্ট যাওয়া হচ্ছে, অথবা বাসাতে
ভালো খাওয়া দাওয়া হচ্ছে। এই ভালো খাওয়া দাওয়াটার আসলে সংজ্ঞাটা তো এরকম না। আমরা যেটাকে পোলাও কোরমা এগুলি মনে করছি, আমাদের নিউট্রিশনাল পয়েন্ট অফ দ্য ভিউ থেকে বা ডায়াবেটিক পয়েন্ট অফ ভিউ থেকে এগুলি কোনো ক্রমে স্বাস্থ্যসম্মত খাওয়া না। তাহলে আমরা একটু আগে বলেছি যে আমাদের যে লাইফস্টাইলে হাঁটা চলাটা করতে হবে। মোটা দাগে বলা হয় ন্যূনতম 30 মিনিট, আধা ঘন্টা তো কিছুই না। আমি তো উঠতে উঠতে হাঁটি, তাহলে পারে ওইটাকে আমরা একটা অজুহাত দিই, বাবা সময় পাই না। ঘুম থেকে আধা ঘন্টা আগে উঠে ওইটাকে অভ্যাস করলেই হয়, অথবা রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে আধা ঘন্টা অভ্যাস করলেই হয়। সারাদিন কোনো সময় পাওয়া গেল না, যখন পাওয়া গেল ঘরের ভেতরেই হাঁটুক না কেন, তাও বাই এনি মিনস আমাকে হাঁটতে হবে। এটা আর যারা হাঁটার বিকল্প আসলে কিছু নেই, এটার কোনো বিকল্প নাই, এইটার কোনো বিকল্প নাই। এবার চলা যাক ফুড হ্যাবিট। এটা তো আমরা কম বেশি জানি, তাও যেহেতু এটা আলোচনা, আমার মনে হয় সেটা করে দেওয়াটাই প্রাসঙ্গিক হবে। আমরা মোটা দাগে জানি তো চিনি হচ্ছে ক্রিমিনাল। চিনি যেটা আমরা বাজারে সুগার বলছি, সাধারণ লোক বলবে চিনি তো আমরা বেশি খাই না, আমরা তো ওই চায়ে খাই আর মিষ্টি যদি নিট বানাই আর পারিবারিক ফিন্নি পায়েস একটু হলো তো ঠিক আছে। আমরা এখন তো চা অনেকে সংস্কৃতি পর্যায়ে জিজ্ঞেসই করে সাদা চা না রং চা না কি চা, সুতরাং এটা মোটামুটি কনভিন্স করা গেছে, নিট চিনিটা বাঁচা গেছে। কিন্তু চিনি আসলে আমাদের দৈনন্দিন জীবনের কার্বোহাইড্রেট জাতীয় যে এটারই এন্ড প্রোডাক্ট। তাহলে হচ্ছে যে ভাত বা চাল, আটা বা রুটি এবং অন্যান্য চাল দ্বারা কি হয়, মূলত ভাত হয়। আমাদের 80% তো বাঙালি বা আরও বেশি শতকরা 100%ই আমরা ভাত খেতে পছন্দ করি এবং বেশ জমিয়ে অনেক ভাত খেয়ে ফেলি আমরা। এটা একটা আনন্দের অংশ হয়ে গেছে আর কি। এছাড়া রুটি তো গম থেকে হয়, গমে এটাও হচ্ছে। এছাড়া বিস্কিট, একটু আগে যেগুলো আমরা বলেছি, এই বার্গার, বাটার বন, পাউরুটি এবং এগুলি দ্বারা তৈরি এবং ওই যে ফাস্টফুড সোডা জাতীয়, ওর ভেতর তো প্রচুর পরিমাণ চিনি থাকে। তাহলে মূলত এইগুলি দিয়ে আমাদের শরীরে ঢুকছে এবং এটা পরিবর্তিত হয়ে এন্ড প্রোডাক্ট, তার শেষ অংশটুকু, তাকে আমরা চিনি বলছি, সাদা চিনি বলছি। সুতরাং এগুলি তো আমাদের খুব জরুরি না, এর বিকল্প খাবার আছে। এই কথা তো ঠিক, আমাকে পেট তো ভরাতেই হবে। এটা শুনে হলে ভাতও খাবো না, রুটিও খাবো না, পাউরুটিও খাবো না, আবার ওই বার্গার খাবো না, তাহলে আমি খাবোটা কি? একটা প্রশ্ন তো তৈরি হয়ে গেল। প্রশ্নের উত্তরে প্রাথমিকভাবে আমরা বলি যে আমরা জানি যে একটা প্লেটের মডেল প্লেট আছে, মডেল 3 ভাগ 3 ভাগ 3 ভাগ বলা হয়, যে 3 ভাগ হচ্ছে সবজি। আমাদের তো সবজি সংস্কৃতিতেই নেই, মানে এটা আন্ডার এস্টিমেট করি, সবজি মনে হচ্ছে যে এটা অবহেলাযুক্ত খাবার, কিন্তু ওইখানে আমার প্রাণশক্তি, ওইখানে আমার ভিটামিন, ওইখানে আমার নিউট্রিশন, ওইখানে আমার ক্যালোরি এবং ইত্যাদি ইত্যাদি। অর্ধেক হলো 1/3 হলো প্রোটিন জাতীয় খাবার, মাছ অথবা মাংস। আমাদের একটা প্রিকনসিভড আইডিয়াই হয়ে গেছে যে মাংস মানেই খারাপ। অন্য কোনো ডিসঅর্ডার যদি তার না থাকে তাহলে পরিমিত পরিমাণ 1 গ্রাম পার ডে, অর্থাৎ 65 কেজি যদি তার ওজন হয় তাহলে তার 65 গ্রাম খেতে পারবেন। এখন আবার 65 গ্রাম কি জিনিস কেউ তো মাপে চাপে করে না, দিনে 2-3টা মাংস দিব্যি খাওয়া যায় যদি অন্য কোনো তার ডিসঅর্ডার না থাকে। আর মাছ তো মোটামুটি মহৌষধ, মাছ আমরা দিব্যি খেতে পারি। এখন আর তো আমাদের যেটুকু খাওয়া সেটুকু খাবো। এখন আপনি যেটা বললেন যে হ্যাঁ কিছু বিকল্প অবশ্যই এটা রেডমিটে হয়, তবে এটা একেবারে স্বতঃসিদ্ধ এবং প্রামাণিক দলিল নিয়ে করার মতো পর্যায়টি আরও গবেষণার দরকার আছে। আচ্ছা স্যার, এই বিষয়টি আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে আসলে কোন কোন খাবার খেলে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রে আসলে কার্বোহাইড্রেটের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে সেই বিষয়ে যদি আমাদেরকে একটু বলবেন। তাদের 1/3 করা উচিত। আমরা প্রচলিত যে থালা, তার থালাতে চোখের দেখা একদম ইঞ্চি নিয়ে মাপতে হবে না, 3 ভাগের 1 ভাগ চাল বা এই জাতীয় কিছু একটা, আর একটা হলো সবজি, আর একটা হলো প্রোটিন বা মাছ বা মাংস। আরেকটা কথা, এভাবে আরেকটা কীভাবে যেন ঢুকে গেছে আমাদের মাথার ভেতর যে রুটি বোধহয় চালের বিকল্প না, আরও রিভার্স, রুটি তো আরও রিফাইন করা হয়েছে, গমকে তো আরও ছোট করা হয়েছে। সুতরাং আমি যদি 1 মুঠ চালের ভাত আর ওই সমপরিমাণ যদি রুটি খাই একই ওজনের, কোনো ক্রমে রুটি চালের বিকল্প হতে পারে না, বরং এটা রিভার্স হওয়ার একটা আশঙ্কা আছে। খাবারের বাইরে আর কোন কোন বিষয় রয়েছে যেটিকে যদি আমরা একটু সুন্দরভাবে বিবেচনা করি তাহলে ডায়াবেটিস জনিত সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো বা ঝুঁকিটাকে এড়ানো সম্ভব? প্রথম কথা হচ্ছে যে এর কারণটাই তো ইডিওপ্যাথিক, মানে 90% কারণ আমাদের বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। যেরকম হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, কারণ কিন্তু 90%-এর মতো আমরা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারি নাই। তো এটাকে আমরা গাল ভরা নাম দিয়েছি ইডিওপ্যাথিক। আগামী দিনে বিজ্ঞান হয়তো এর কারণটা বের করবে, তখন হয়তো চিকিৎসা আরও সহনীয় হবে। আর একটি কথা আমি যুক্ত করতে চাই, সেটা হলো আমার পরিবারে আমার বাবা বা মা
বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় ফার্স্ট কাজিন এদের থাকলে পারে এটা প্রবণতা হওয়ার বেশি। এটাও জেনেটিক কোড, এর থেকেও আমাদের প্রকারান্তরে খুব বেশি মুক্তি নাই। আর যে কোনো কিছুর পেছনে স্ট্রেস, ইনসিকিউরিটি, বায়োলজিক্যাল ক্লক ঠিক না থাকে, একদিন 10টার সময় উঠলাম, আর একদিন ছুটির দিন সেদিন 12টা পর্যন্ত ঘুমিয়ে কাটিয়ে দিলাম, এটাকে সিরকাডিয়ান রিদম বলে। রাতে কেন জাগছে? এখন ইনভেরিবলি আমরা আমাদের শিশুকে এই কোনো কিছুর আগে প্রথমে ট্যাপটা হাতে তুলে দিই, কি ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং ওই কিছুদিন আগে যেহেতু স্কুলের ক্লাস করতে আমরা বাধ্য ছিলাম কোভিডের সময় বাচ্চাদেরকে, তখন আমাদের তুলে দিতেও হয়েছে। কিন্তু তুলে যত সাদরে দিয়েছি ততটুকু সাদরে আমরা কেড়েটা নেই নাই। সব কিছুতে হার্ড কপি আছে, দরকার সে হার্ড কপি পড়বে। তাহলে ওই শিশু ওই ছোটোবেলা থেকেই রাত্রে ঘুমানোর সময় যে শুরু করে, তারপর সে মজা পায়, গেমস খেলতে থাকে বা তার পছন্দ নিয়ে কী করতে থাকে, এবং ছোটোবেলা তার যেটা দেখা উচিত না সেটা সে ছোটোবেলা দেখে ফেলে। এতে করে আরও তারও জটিলতার ভেতরে পড়ে, মনোদৈহিক জটিলতা হয়, আর জাগতিক কিছু সমস্যা হয়। এই বিষয়গুলিতে সে আরও অস্থির থাকে, ফলে রাতের ঘুমটা হয় না। ঘুমটা তার তো আসলে যতটুকু হচ্ছে সেটাও কিন্তু এক রিদমে হচ্ছে না। আমরা কি করতাম আগে, যখনই ঘুমাতাম ধরা দেখ 10টায়, ঘুম 10টায় আসতো, আমরা টার্গেট করেছি 6টা পর্যন্ত ঘুমাবো, 6টার সময় ঘুম ভাঙতো, এখন বারবার করে ঘুম ভাঙছে। স্যার, আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো এই ডায়াবেটিস সম্পর্কে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডায়াবেটিস কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা ঘরে ঘরেই এখন বলা যায় যে কম বেশি সবাই সাফার করছেন, এবং ডায়াবেটিস হলে দেখা গিয়েছে যে তাদের যে বাসায় যে খাদ্যাভ্যাস সেটাও তারা ঠিকভাবে মেনটেন না করার কারণে অনেক সমস্যায় পড়ে যান। কিন্তু সবচেয়ে ভালো সংবাদ হলো যে ডায়াবেটিস যদি আমরা সুন্দরভাবে মেনটেন করতে পারি তাহলে ইনশাআল্লাহ ডায়াবেটিস আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা ডায়াবেটিস যদি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারি সেক্ষেত্রে এটি অনেক বড় কোনো ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এখন জেনে নেই যে আসলে ডায়াবেটিস রোগীর খাদ্যাভ্যাস কেমন হবে। ডায়াবেটিস রোগীকে আমরা সবসময় বলি যে একটা নিয়মের মধ্যে থাকতে হবে। নিয়মটা হলো যে প্রত্যেকটা খাবারের যে মিল তার যদি গ্যাপগুলো ডায়াবেটিস পেশেন্ট ঠিকভাবে মেনটেন করতে পারে, মানে প্রত্যেকটা খাবার, যেমন সুগার জাতীয় যে খাবারগুলো ডায়াবেটিস পেশেন্ট গ্রহণ করছেন সেই সুগারটা বডিতে ডাইজেস্ট হওয়ার জন্য যে ইনসুলিনের যে প্রয়োজনটা হচ্ছে সেখানে কিন্তু এখানে একটা জিনিস কাজ করছে। সো এই সময় একটা যে 2 ঘন্টার একটা গ্যাপ দিয়ে যদি সে ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকায় খাবার রাখতে পারে তাহলে তার একই সময়ে কিন্তু সুগার লেভেলটা বাড়বে না। অনেক সময় আমরা ভুল করে থাকি যে দেখা যায় সকালে রুটি খাচ্ছি, রুটির সাথে আলু ভাজি খেয়ে ফেলছি, বা অনেক মিষ্টি ফলগুলো ওই সময়টাই অ্যাড করে ফেলছি। তাতে কি হচ্ছে যে সুগার 2-3 রকমের সুগার তার বডিতে একই সময়ে যাওয়ার কারণে তার ইনসুলিনটা ঠিকভাবে কাজ করতে পারছে না এবং সুগার লেভেলটা তখন ব্লাডে অনেক বেশি হয়ে যাচ্ছে। সেজন্য আপনাকে যেটা করতে হবে যে কোনো এক বেলাতে 1 সার্ভিং কার্বোহাইড্রেট রাখতে হবে, সাথে আপনাকে প্রোটিনের একটা ভালো সোর্স রাখতে হবে এবং অবশ্যই ফাইবারযুক্ত যে শাকসবজি আছে সেটাকে খাদ্য তালিকায় রাখতে হবে। যদি শাকসবজি এবং ফল যদি আপনি রাখতে চান সেক্ষেত্রে আমি বলবো যে শাকসবজির মধ্যে আলুটাকে বাদ দিতে হবে, যে কোনো ধরনের লিফি ভেজিটেবল বা নর্মাল সবজিটাকে খাদ্য তালিকায় রাখা যেতে পারে। আর ফলের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি সকালে বা দুপুরের পরে যে কোনো 2 ঘন্টা পরে একটা মিষ্টি ফল, যেমন কলাও হতে পারে বা আপেল হতে পারে অথবা খেজুর হতে পারে। অনেকেই ভয় পান যে ডায়াবেটিস রোগী কলা বা খেজুর খেতে পারবেন কি না। ডায়াবেটিস রোগী অবশ্যই খেতে পারবেন, তবে খাবারের টাইমিংটা ঠিক রাখতে হবে। প্রথমে বলেছি যে একই সময়ে যদি সে রুটি বা ভাত বা অন্যান্য সাথে যদি সবজির সাথে আলু এবং সাথে যদি এই মিষ্টি ফল খেয়ে ফেলে তখন হচ্ছে এই মিষ্টি ফলগুলো তার জন্য ক্ষতিকর। কিন্তু যদি সে কলা বা খেজুর যদি খাবারের 2 ঘন্টা পরে যে কোনো একটি স্ন্যাক্সে যদি সে রাখতে পারে, অন্য কোনো ধরনের কার্বোহাইড্রেট ছাড়া, যেমন বিস্কিট বাদ দিয়ে অথবা কোনো প্রসেস ফুড বাদ দিয়ে যদি সে কলাও একটা খাদ্য তালিকায় রাখতে চায় তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না, বরং তাকে অনেক উপকার করবে, কারণ কলার মধ্যে অনেক পুষ্টি উপাদান আছে। এভাবে যদি ডায়াবেটিস পেশেন্ট খাদ্য তালিকাকে যদি 6 ভাগে ভাগ করে নেয়, সকালের মিল নিবে, তারপর মিড মর্নিং দুপুরে নেবেন এবং সন্ধ্যার সময় একটা স্ন্যাক্স নেবেন এবং রাতে একটি মিল নেবেন। এই খাবারের মধ্যে যে টাইম গ্যাপ আছে সেখানে যদি 2 থেকে 3 ঘন্টা গ্যাপ দিয়ে সে যদি খাদ্য তালিকা রেডি করতে পারে এবং একই সময়ে যদি ভাত বেশি না নিয়ে একটা পর্যাপ্ত পরিমাণে তার শারীরিক চাহিদা অনুযায়ী যদি কার্বোহাইড্রেট রাখতে পারে এবং প্রোটিনের সোর্স যদি ভালো রাখা যায় সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে পারবে।
তবে ডায়াবেটিস রোগীকে আমরা বলে থাকি যে তার শারীরিক পরিশ্রম বা যে হাঁটার কথাটা সেটা আমরা বলে থাকি। ডায়াবেটিক পেশেন্ট যদি কিছুটা শারীরিক পরিশ্রম বা হাঁটাহাঁটি করে সেক্ষেত্রে দেখা যায় তার ইনসুলিন সিক্রেশনটা ভালো হয় এবং সেক্ষেত্রে সুগার লেভেলটা ব্লাডে ব্যালেন্স থাকে। সো আমি যে জিনিসগুলো আপনাদেরকে আবার মেনশন করতে চাই যে ডায়াবেটিক পেশেন্টকে অবশ্যই সময়টাকে গুরুত্ব দিতে হবে, খাবারটাকে 6 ভাগে ভাগ করতে হবে এবং একই সময়ে রিপিটেড কার্বোহাইড্রেট গ্রহণ করা যাবে না। প্রচুর পরিমাণে আঁশযুক্ত শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে, সাইট্রাস ফ্রুটস এবং যদি সম্ভব হয় ইসবগুলের ভুসিটাও সে খাদ্য তালিকায় রাখতে পারে। তাহলে একজন ডায়াবেটিক্স পেশেন্ট আশা করছি সুস্থভাবে জীবনযাপন পালন করতে পারবেন। স্যার, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখে থাকি যে ডায়াবেটিস রোগের থেকে ভালো হওয়ার জন্য বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ বা পাতা বা বিভিন্ন ধরনের পাউডার খাওয়ার জন্য সাজেস্ট করে থাকে, যেটাকে আমরা আসলে অপচিকিৎসা বলতে পারি। এই বিষয়ে আপনার মতামত কি? অপচিকিৎসা ধরেন কি কি, ওই যে ঝাড় ফুঁক টুকটাক অথবা কোয়ালিফাইড ডক্টরের না কাছে যারা যে তারা অনেক কিছু গাছের পাতা শিকড় ইত্যাদি দেন, এইগুলি সঠিক এরকম কোনো প্রামাণিক দলিল নাই, কিন্তু এগুলি খেয়ে ডায়াবেটিকটা সঠিক সময় ধরা পড়ে না। আমি আবার বলছি, ধরেন জ্বর যদি আমি মাপি এখন, আমার না থাকলে হবে বোঝা যাবে, আবার থাকলে বোঝা যাবে সাথে সাথে, কিন্তু আমার জ্বর হলে অসুস্থ লাগবে, বমি বমি ভাব লাগবে, মাথা ঘোরাবে, কিন্তু ডায়াবেটিক লম্বা সময় অ্যাসিমটমেটিক থাকতে পারে, অ্যাবসেন্স সিমটম লক্ষণ। সুতরাং ওনার যদি ডায়াবেটিক হয়েও থাকে, উনি ওই সমস্ত অপচিকিৎসার উপর বিশ্বাস করেন, তাহলে ওনার কিন্তু ওইরকম কোনো লক্ষণ হবে না। তো ওনাকে যদি জিজ্ঞেস করেন, হ্যাঁ হ্যাঁ অমুকের কাছে গিয়েছিলাম তো চিকিৎসা আবার ভালো হয়েছে, কি আপনি বলেন, আমি তো পুরোপুরি ভালো আছি, এই যে ভুল বিশ্বাস, তাকে আরও দিনে দিনে স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। তখন তো সামান্য বর্ডার লাইন ছিল ডায়াবেটিক, এখন ডায়াবেটিস এমন হবে যে তার হয়তো প্রথমেই তার ইনসুলিন ইঞ্জেকশন দিতে হবে। সুতরাং আমার এখান থেকে একটা মেসেজ, বিজ্ঞানকে বিশ্বাস করি, বিজ্ঞানের প্রতি শরণাপন্ন হই, বিজ্ঞানী সঠিক কথা বলে দিবে। আপনার যদি কোনো রকম কোনো লক্ষণ বা এই যে সমস্ত কথাগুলি বলা হলো, বিশেষ করে আপনার বাবা বা মা বা এদের থেকে থাকে, আপনি দ্রুত একজন ডায়াবেটিক বা এন্ডোক্রাইনোলজিস্টের শরণাপন্ন হন। আমার ধারণা উনি নিশ্চয়ই আপনাকে কম্প্রিহেন্সিভ চিকিৎসা একটা দেওয়ার চেষ্টা করবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে যে আপনি বুঝিয়ে বললেন যে আসলে সঠিক চিকিৎসা এবং বিজ্ঞানের বাইরে যেন আমরা আসলে এই ধরনের ডায়াবেটিস জনিত রোগে চিকিৎসা যেন না করি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাদেরকে ওষুধ গ্রহণ করতে হবে এবং সুশৃঙ্খল জীবনযাপন আমাদেরকে মেনে চলতে হবে। আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। জি, আপনার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। বন্ধ্যাত্ব বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝি যে কেউ বিয়ে করার পরে যদি কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া 1 বছর মেলামেশা করে এবং স্ত্রী যদি কনসিভ না করে, পেটে বাচ্চা না আসে, তখন আমরা সাধারণভাবে এটাকে বন্ধ্যাত্ব বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।